ত্রিপুরা হাইকোর্ট থেকে রাজ্যের ফিক্সড পে কর্মচারী এবং চুক্তিবদ্ধ কর্মচারী নিয়ে ইদানিং দুইটা রায় বেরিয়েছে। প্রথম রায় যেটা বেরিয়েছে, ফিক্সড পে কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে, চাকরির প্রথম দিন থেকে রেগুলার পে স্কেল দিতে হবে। এবং দ্বিতীয় যে রায় বেরিয়েছে, চুক্তিবদ্ধ কর্মচারীরা অবসরে যাওয়ার পর চুক্তিবদ্ধ পিরিয়ডের যে সময়টা সেটা কাউন্ট করে তাদের অবসরকালীন বেনিফিটগুলো দিতে হবে। প্রথম রায়ে স্থির বেতনে সর্বোচ্চ কোর্টে যেতে চলছে, সর্বনাশা প্রসেসে অবলম্বন করছে সরকার। তোড়জোড় চলছে রাজ্যে। ফিক্সড পের যে রায়টা বেরিয়েছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করার জন্য। স্থির বেতন যে ব্যবস্থা বাতিল করে ত্রিপুরা হাইকোর্ট যে সাম্প্রতিক রায় দিয়েছে সেটাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন এসএলপি দাখিল করার জোর প্রস্তুতি চলছে। মহাকরণ সূত্রে খবর, স্থির বেতন নিয়ে হাইকোর্টের রায়ের ভুল ব্যাখ্যা করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পুরোপুরিভাবে অন্ধকার রেখে কর্মচারী বঞ্চনা আরও দীর্ঘায়িত করতে সরাসরি ময়দানে অবতীর্ণ হয়েছে একাংশ দুর্নীতিবাজ আমলা কুল। আসলে মুখ্যমন্ত্রী যদি চায়, আমলা কি পারবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাইতে? সবসময় আমরা আমলাকুলকেই সবসময় দোষারোপ করি। আমরা আমলাকুলকে তো ভোট দিইনি, ভোট দিয়েছি তো মন্ত্রিসভা, মুখ্যমন্ত্রী, বিধায়ককে। তারা যদি চায় যে ফিক্সড পে কথা উইথড্র করবে, ফিক্সড পে পলিসিটা হাইকোর্টের রায় কার্যকর করবে, আমলা কি পারবে সেটা ডিনাই করতে? এটা কিন্তু কোশ্চেন থেকেই যাচ্ছে। রাজ্য সরকার এই অতিরিক্ত আমলা নির্ভরতা আগামী দিনে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, সরকারের বড় আইনি সংকটে ফেলতে পারে বলে মনে করছে আইনযোগ্য মহল। কারণ সরকার সুপ্রিম কোর্ট এসএলপি দাখিল করলে কেবল কর্মচারী বঞ্চনা নয়, বেকার বঞ্চনা এখানে চলে আসবে। সরকারি নিয়োগ প্রক্রিয়া প্রশ্নের মুখে এসে যাবে। এই রায় পর্যালোচনা করে আইনযোগ্যদের বক্তব্য, এই রায় ত্রিপুরা হাইকোর্টের নতুন কোনো আইন বা নীতি তৈরি করেনি, বরং সুপ্রিম কোর্টের 5টি সুপ্রতিষ্ঠিত বাধ্যতামূলক রায় সরাসরি অনুসরণ করে সিদ্ধান্ত বুঝেছে। এখানে হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের পাঁচটি রায় সবগুলি পর্যালোচনা করে সেগুলি কিন্তু মানে অ্যাটাচমেন্ট করে কিন্তু এই রায়টা দিয়েছে। তাই সুপ্রিম কোর্টে গেলে রাজ্য সরকার হারবে। এখন কথার কথা হলো, রাজ্য সরকারের কর্মচারী তো ফিক্সড পেতে থাকবে। এখন নতুন যে টেট শিক্ষক বা জেআরবিটি বা এসটিপিজিটি শিক্ষক, প্রাইমারি শিক্ষক যে নিয়োগটা হবে সেটা ফিক্সড পেতে হবে নাকি রেগুলার পেতে হবে, একটা কোশ্চেন থেকে থাকে। এখন সরকার থেকে কি করা হবে, না রেগুলার পেতে দিতে পারবো না, কারণ রেগুলার পে রাজ্য সরকারের কোনো আইন নেই। ফিক্সড পেতে দেবো, এবং ফিক্সড পেতে দিলেও যারা বেকার চাকরি করছে ভাই বোন তারা হাইকোর্টে কেস করতে পারবে, হাইকোর্টের অবমাননা হবে। শেষ পর্যন্ত কি চাকরির প্রক্রিয়াও কি আটকে থাকে কিনা সেটা কিন্তু কোশ্চেন থেকেই থাকে। সুপ্রিমের 5টি রায়ের উপর ভিত্তি করে হাইকোর্ট তার সংবিধানের 14, 16 অনুচ্ছেদ অনুযায়ী সমাজকাজে সহবেতন নীতিকে প্রয়োগ করেছে। এই নীতির আইনি ভিত্তি হিসাবে আদালত সুপ্রিম কোর্টে একাধিক রায় অনুসরণ করেছে। প্রথমত রণবীর সিং বনাম কেন্দ্রীয় সরকার মামলা সুপ্রিম স্পষ্ট বলেছিল যে সমান দায়িত্ব কাজ করা সত্ত্বেও বেতন বৈষম্য সংবিধানের সমতার নীতির পরিপন্থী। দ্বিতীয়ত ধীরেন্দ্র চামিলি বনাম উত্তরপ্রদেশ রাজ্য মামলার আদালত বলেছিল রাষ্ট্র কখনোই শোষণকারী নিয়োগকর্তার ভূমিকা নিতে পারে না। অস্থায়ী বা দৈনিক মজুরিকৃত কর্মীরা একই কাজের জন্য সমান বেতন পাওয়ার অধিকারী। তৃতীয়ত হাইকোর্ট হরিয়ানা রাজ্য সরকার বনাম জসমেন সিং 1996 সালে সুপ্রিম কোর্টে জানিয়েছিল বেতন বৈষম্য টিকিয়ে রাখতে হলে কাজের প্রকৃত দায়িত্ব বা যোগ্যতার মধ্যে বাস্তব যুক্তিসঙ্গত পার্থক্য রাখতে হবে, কৃত্রিম শ্রেণীনিয়োগ সংবিধান সম্মত নয়। চতুর্থ যে রায়টা, সচিব কর্ণাটক সরকার বনাম উমাদেবী 2006 মামলার নীতিকেও কিন্তু হাইকোর্ট পর্যালোচনা করেছে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ বলেছে বৈধ নিয়োগের পর কর্মচারীদের সাংবিধানিক অধিকার অস্বীকার করা যায় না এবং এই রায়ের পাড়ালে বেতন বৈষম্য চালু রাখা যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঞ্জাব সরকার বনাম জগজিৎ সিং মামলা সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে ঘোষণা করেছে একই কাজ ও দায়িত্ব পালনের ক্ষেত্রে নিয়োগের ধরন স্থায়ী অস্থায়ী চুক্তিবদ্ধ কম বেতন দেওয়ার যুক্তি হতে পারে না। যদি কাজ একই হয় তাহলে সমকাজে সমবেতন দিতে হবে। এখানে ফিক্সড পেতে চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারী নিয়োগ করা যাবে না, সমকাজে সমবেতন নিতে হবে। এই 5টি মামলার নজির কিন্তু একত্রে প্রয়োগ করে ত্রিপুরা হাইকোর্ট মন্তব্য করেছে যে নিয়মিত স্থায়ী পদে নির্বাচনের মাধ্যমে নিযুক্ত কর্মচারী প্রত্যেক বছর কয়েক বছর কম বেতনে সীমিত রাখা একটা অকৃত্রিম বৈষম্যমূলক শ্রেণীবিভাগ, যার সঙ্গে কাজ ও দায়িত্বের কোনো বাস্তব কোনো পার্থক্য নেই। ফলে এই নীতিও সরাসরি সংবিধান সমতার মূলনীতিতে লঙ্ঘন করে। এখানে হাইকোর্ট বলেছে একজন ফিক্সড পে প্রাপ্ত শিক্ষক, একজন রেগুলার পে স্কেল শিক্ষক, দুজনের কাজ একই, তাহলে একজনকে ফিক্সড পে কেন দেওয়া হবে? একজন জিআরবিটির মাধ্যমে যদি গ্রুপ ডি গ্রুপ সি কর্মচারীরা জিআরবিটি বিভিন্ন অফিসে যে কাজ করে আর ওই অফিসে আগে যে গ্রুপ ডি কর্মচারীরা তাদের সেম কাজই করছে, তো সেম কাজ সেম স্কেল, তাহলে কেন ফিক্সড পে দেওয়া হবে? এই জিনিসগুলো কিন্তু হাইকোর্ট বারবার টেনে এনেছে। এখন হাইকোর্টের রায় অনুযায়ী সমকাজে সমবেতন দিতে হবে, সেম ক্যাটাগরি কাজ যদি হয় সেম ক্যাটাগরি বেতন দিতে হবে। হ্যাঁ, যদি কাজ যদি সেম ক্যাটাগরি না হয়, তাহলে কোয়ালিফিকেশন যদি সেম ক্যাটাগরি না হয়, তাহলে
বেতন আলাদা দেওয়া যাবে, কিন্তু একই প্রকৃতির কাজে কিন্তু ভিন্ন ধরনের বেতন কিন্তু দেওয়া যাবে না। এটা অসাংবিধানিক হাইকোর্টের যে রায়টা সেটা দিয়েছে। তাই যেহেতু ত্রিপুরা হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের একাধিক স্থির নজিরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন এখানে ওঠে না। তাই এসএলপি প্রাথমিক স্তরে খারিজ হওয়ার আশঙ্কা প্রবল। এক্ষেত্রে রাজ্য সরকার যদি বিপুল আর্থিক চাপের যুক্তিতে রায় চ্যালেঞ্জ করে তাতেও বিশেষ সুবিধা পাওয়া কঠিন। সুপ্রিম কোর্ট বহুবার জানিয়েছে আর্থিক অসুবিধা, প্রশাসনের চাপ সংবিধান লঙ্ঘনের বৈধ অজুহাত হতে পারে না। সব মিলে আইনি মহলে অভিমত ত্রিপুরা হাইকোর্টের রায় যেহেতু সুপ্রিম কোর্টের 5টি প্রতিষ্ঠিত রায়ের উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, তাই এই রায়ের বিরুদ্ধে এসএলপি দাখিল করলে রাজ্য সরকার আইনি ও নৈতিক দুই ক্ষেত্রেই বড় মাপের মুখে পড়তে পারে, চাপের মুখে পড়তে পারে। অন্যদিকে সুপ্রিম কোর্ট একবার এসএলপি গ্রহণ করে নিলে তার নিষ্পত্তি না হওয়া অবধি রাজ্যের নতুন নিয়োগ কিন্তু থেমে যেতে পারে, নতুন নিয়োগ কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। কারণ নতুন নিয়োগের ক্ষেত্রে বেতন কি প্রচলিত স্থির নিয়মে হবে নাকি হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে রেগুলার বেতন কম হবে, তাই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই থাকে। সরকার নতুন নিযুক্ত প্রাপ্তদের হাইকোর্টের নির্দেশ মতো বেতন দিতে পারে না, কারণ হাইকোর্ট এই রায়কে রাজ্য সরকার চ্যালেঞ্জ করেছে সুপ্রিম কোর্টে। অন্যদিকে সরকার স্থির বেতন নিয়োগ দিতে গেলে যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়ে স্থির বেতনের কথা বলবে, রাজ্য সরকার এই স্থির বেতনে নিয়োগ করতে পারবে না। রাজ্য সরকার এই সময় আর্থিক চাপে ডুবুডুবু, কর্মচারী নিয়মিত বেতন গ্রহণ যে টাকা দরকার এখনই দিতে পারছে না, তাই কালক্ষয় করা হচ্ছে। প্রধান উদ্দেশ্য এই সময়কালকে নতুন চাকরি বন্ধ করে বেকার বঞ্চনার আরেকটা অধ্যায় তৈরি করা। সত্যি কর্মচারীদের লস তো হবে, বিরাট পরিমাণ লস হচ্ছে অলরেডি, তাই লসটা বঞ্চনা দূরীকরণে এই কেস হয়েছে। কিন্তু এর ফলে বেকার চাকরি হতে সে ভাইবোনদের কিন্তু বিরাট বড় একটা লস হবে, কারণ এটাই নতুন নিয়োগটা যদি রেগুলার পে স্কেলে দিতে চাই, রাজ্য সরকার দিতে পারবে না, কারণ সুপ্রিম কোর্টের বিচারাধীন এসএলপি দাখিল করেছে। তাছাড়া আগের যারা পেয়েছে তাদের কোনো সমাধান না করে নতুনকে রেগুলার পে স্কেলে দিকেই দেবে। ফিক্সড পেতে দিতে গেলে ফিক্সড পেটাও হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টের বিচারাধীন, ফিক্সড পেতে কীভাবে নিয়োগ হবে? এর বেড়াজালে বলে টেস্ট উত্তীর্ণ যারা চাকরি ভাই বোনরা আছে তারা চাকরিটা পিছবে, এসটিজিটি যারা চাকরি উত্তীর্ণ বা এসটি প্রাইমারি টিচার তাদের চাকরিটা পিছবে, জেআইবিটি আসতে অনেকটা সময় লাগবে। বিভিন্ন দপ্তরের নিয়োগ প্রক্রিয়া যেগুলো ফিক্সড পেতে হয় সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু থমকে যাবে যদি সুপ্রিম কোর্টের একবার এসএলপি অ্যাকসেপ্ট হয়ে যায়। এসটিজিটির ক্ষেত্রে কী হয়েছে, 2 বছর ধরে সুপ্রিম কোর্টের কেস ঘুরছে, 2 বছর না 3 বছর ধরে ঘুরছে, এখন কোনো কিন্তু সমাধান হয়নি। এখন ফিক্সড পে নিয়েও যদি সুপ্রিম কোর্টের কেস 2-3 বছর এভাবে ঘুরতে থাকে, নতুন নিয়োগ কোথায় থেকে হবে, নতুন নিয়োগ কি হবে, এই নিয়ে কিন্তু কোশ্চেন থেকেই থাকে। নতুন নিয়োগ কিন্তু আটকে যাবে, নতুন নিয়োগ পুরোপুরি থমকে যাবে, পুরোপুরি কিন্তু আটকে যাবে। রাজ্য সরকারের যে চাকরির যে প্রক্রিয়া বা প্রসেস সবগুলো কিন্তু থমকে যাবে। পাশাপাশি হাইকোর্ট থেকে আরেকটা যেটা রায় বেরিয়েছে, চুক্তিবদ্ধ চাকরি সময়ের মধ্যে পাবে, মানে সময়ের যে সুবিধাটা সেটা অবসরপ্রাপ্ত কর্মচারীরা পাবে। এখানে বলা হয়েছে চুক্তিবদ্ধ হিসাবে চাকরির সময়ের সুবিধা পাবেন পরবর্তী সময়ে নিয়মিত হয়ে চাকরি পাওয়া অবসরপ্রাপ্ত কর্মচারীরা। এখন অনেকে 10 বছর 20 বছর চুক্তিবদ্ধ বা অনিয়মিত পদে চাকরি করে, চাকরি পাওয়ার পর যদি কোনো কারণে নিয়মিত হয়, তাহলে ওই যে চুক্তিবদ্ধ বা অনিয়মিত সময়ে যে চাকরিটা করেছে ওই সময়কালের যে পিরিয়ডটা সেটা কাউন্ট করতে হবে, তার 50% কাউন্ট করতে হবে এবং সেই বেনিফিট দিতে হবে। এই রায়টা দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট, এবং ত্রিপুরা হাইকোর্টের রায়কে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল। সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু এই ধরনের রায় কিন্তু এখন দিয়েছে। এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই মামলা ত্রিপুরা হাইকোর্টের রায় বহাল রাখলো, যে কারণে হাউস মাদার পদে কর্মচারী পেনশন বাড়তি সুবিধা পাবে। তাদের চুক্তিবদ্ধ অবস্থায় থাকার সময় 50% পেনশনে যুক্ত করতে হবে। সুপ্রিম কোর্টের সংক্রান্ত একটা নির্দেশ ত্রিপুরা হাইকোর্টে জমা পড়লে রাজ্য সরকার মামলাটি তুলে নেই। এই কারণে অসংখ্য সুবিধা পাবেন হাউস মাদাররা। আইনজীবীদের মতামত অনুযায়ী রাজ্য সরকার অন্য চুক্তিবদ্ধ কর্মচারী যারা পরে নিয়মিত হয়েছেন তারা একই রায়ের সুবিধা পাবেন। ত্রিপুরা হাইকোর্ট চুক্তিবদ্ধ সময়ের বাড়তি সুবিধা পাওয়ার জন্য মামলা করেছেন অবসরপ্রাপ্ত হাউস মাদার মুক্তিরানী দত্ত। তিনি 2001 সালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাউস মাদার হিসেবে চাকরি পান। চাকরি ছিল চুক্তিবদ্ধ হিসাবে। 2007 সালে তৎকালীন বাম সরকার হাউস মাদারদের নিয়মিত করেন, যে কারণে 2007 সাল থেকে হাউস মাদার নিয়মিত বেতনক্রম পাচ্ছে। 2020 সাল থেকে তারা অবসরে যাওয়া শুরু করেন। এই পরিস্থিতিতে হাউস মাদাররা পূর্ণ পেনশন পাননি। মুক্তিরানী আইনজীবী সময় দাসে বক্তব্য, চুক্তিবদ্ধ যে সময়টা তারা চাকরি করেছে এটা অর্ধেক সময় পেনশনের সুবিধায় গুনতে হবে। এই নিয়ে হাইকোর্টে নির্দেশ দিয়েছে। রাজ্য সরকার এমন এক মামলা সুপ্রিম কোর্টে আবেদন করেছিল, এই মামলাটি সুপ্রিম কোর্টে কিন্তু বাতিল করে দেয়, যে কারণে আগে যে হাউস মাদার যে চুক্তিবদ্ধ সময় যে কাজ করেছিল সেই সময়ের 50% কিন্তু ওনাকে কাউন্ট করে দিতে হবে। ওনার কিন্তু অপশনকালীন যে বেনিফিটগুলো আছে যেরকম গ্র্যাজুইটি, লিভ স্যালারি, ওই বেনিফিটে 50% কাউন্ট করে ওনার যে আর্থিক ক্ষতি হয়েছে, আর্থিক বঞ্চন হয়েছে সেটা দিতে হবে, যাতে উনি
অবসরকালীন সমস্ত বেনিফিট পায়। এবং সব কিছু মিলিয়ে এখন ত্রিপুরার সবচেয়ে বড় চর্চা হলো ফিক্সড পে। ফিক্সড পে নিয়ে সবচেয়ে বড় চর্চা কেন? ফিক্সড পে বেড়াজালে কিন্তু যেভাবে কর্মচারীর উপরে পড়ে রয়েছে, কর্মচারী ফিক্সড পে বেড়াজালে যেভাবে আটকে আছে, আর্থিক বঞ্চনা বেড়াজালে আটকে আছে, এভাবে চাকরি প্রত্যাশী ভাই বোনরা কিন্তু আর্থিক বেড়াজালের মধ্যে আটকে আছে। এখন কি হবে, ফার্দার প্রসেস কি হবে? একটাই, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে, 100% যাচ্ছে। এই সুপ্রিম কোর্টে যাওয়ার ফলে কর্মচারীরা আরেকটু খাটতে হবে, আরেকটু এখানে ফাইট করতে হবে। জয় আলটিমেটলি কর্মচারীদের হবে, রেগুলার পে স্কেল দিতেই হবে। সুপ্রিম কোর্টে এই কেস টিকবেই না, যদি টিকেও একটু সময়ের পরেও কিন্তু কর্মচারীদের পক্ষেই রায় আসবে, এবং সর্বশিক্ষা শিক্ষকদের পক্ষেও কিন্তু এইভাবেই রায় আসবে। এখন কথা হলো, এই চাকরি প্রসেসে কিন্তু যারা বেকার চাকরি প্রত্যাশী ভাই বোন আছে, তাদের জীবনে কিন্তু মূল্যবান সময় নষ্ট হবে, মূল্যবান সময়টা হারিয়ে যাবে। রাজ্য সরকার ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সুপ্রিম কোর্টে কেসটা যেমনই হোক এটা ডিলে করার চেষ্টা করবে, সময় মানে নষ্ট করার চেষ্টা করবে, যাতে করে ওই সময়ের মধ্যে রাজ্য সরকার আর্থিক যে প্রতিকূলতা সেটা যাতে স্থির হয়। এবং রাজ্য সরকার জানে এই সুপ্রিম কোর্টে হারবে, তারপরে ইচ্ছাকৃতভাবে সুপ্রিম কোর্টে যাবে, কারণ যাতে সময়টা নষ্ট করে যায়, যাতে বিধানসভা বা অন্যান্য বুথের যে বৈতরণী সেগুলো কোনোভাবে পার হওয়া যায়। এটা কিন্তু রাজ্য সরকারের মেইন উদ্দেশ্যে থাকবে। তবে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, সংগ্রাম করে কর্মচারীদের ন্যায্য অধিকার সেটা অবশ্যই কর্মচারীরা এবং শিক্ষকরা অবশ্যই পাবে। তবে একটা অনুরোধ বা রিকোয়েস্ট থাকবে, এই ফিক্সড পে বেড়াজালে, নিয়মিত বেড়াজাল, অ্যাটলিস্ট নিয়োগ প্রক্রিয়া যেগুলো আছে, নিয়োগ প্রক্রিয়া যেগুলো নতুনভাবে শুরু হওয়ার পরিকল্পনা চলছে, এগুলো যাতে কোনোভাবেই মাঝপথে আটকে না যায়। কারণ বেকার চাকরি তো সে ভাই বোনদের অনেক দিনের দাবি যে JIBT 2 আসুক এবং শিক্ষক প্রতি শূন্যপদগুলি পূরণ করো। কারণ দপ্তর এবং বিদ্যালয়গুলো কিন্তু শিক্ষক কর্মচারী সংকটে কিন্তু অনেকটা ঢুকছে এবং কাজকর্ম কিন্তু অনেকটা ব্যাহত হচ্ছে। ধন্যবাদ।